কিন্তু আমরা নত্যবিধান আলোচনা করব। তাহলে মাতৃভাষা বইয়ের আমরা প্রথম ৬৮ নম্বর পৃষ্ঠা শেষ করতে চাই। চমৎকার একটি বই, আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে সাজানো, মুখস্থ না করে যেন কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারেন। এক এক করে আমরা ৮০টা পৃষ্ঠা শেষ করব না। এবার ৬৮ নম্বর পৃষ্ঠা, নত্যবিধানের নিয়মাবলী, অর্থাৎ নত্যবিধান কোন কোন জায়গায় প্রযোজ্য। তাহলে নত্যবিধানের প্রযোজ্য যে কৌশলগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ঋষিকে দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছি? এই ঋষিকে দেখতে পাচ্ছি। এই ঋষি রক্ষা করলো। ঋষি রক্ষা করলো, কাকে রক্ষা করলো? এই মধ্যাহ্নকে রক্ষা করলো। এই চমৎকার কৌশলটি যদি কেউ মনে রাখতে পারে, তাহলে কিন্তু চমৎকারভাবে সে নিয়মাবলীগুলো খুব সহজে মনে রাখতে পারবে। তাহলে প্রথম যে নিয়মাবলী, সেটা হচ্ছে এই মহর্ষি কি করলো? রক্ষা করলো। কাকে রক্ষা করলো? এই মধ্যাহ্নকে রক্ষা করলো। তাহলে এই যে আমরা চমৎকার এই কৌশলটির মাধ্যমে নত্যবিধানের ১ নম্বর কৌশলটি শিখতে চাই। তাহলে আমরা কৌশল ১ নম্বর আমরা শিখতে চাই। তাহলে এই ঋষি বলতে আমরা এখানে ঋ বর্ণটাকে নিব, ঋ বর্ণ। তারপরে মূর্ধন্য বলতে আমরা মূর্ধন্যকে বোঝাইলাম। ঋষি বানানে তাহলে 2টা বর্ণ নিলাম, ঋ বর্ণ নিলাম আর মূর্ধন্য নিলাম। রক্ষারে র নিলাম, তারপরে ক্ষীয় নিলাম। তাহলে আমরা টোটাল বিষয়টা যদি কোনো শব্দে আমরা দেখি, ঋ আছে, মূর্ধন্য আছে, র আছে এবং ক্ষীয় আছে, এরপরে যদি কোনো ন ব্যবহার করতে হয়, তাহলে সেখানে আমরা মধ্যাহ্ন ব্যবহার করব। কোনোভাবেই আমরা দন্তান্ন ব্যবহার করব না। তাহলে চমৎকার এই কৌশল। এবং এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, রি এর জায়গায় কিন্তু এর সংক্ষিপ্ত রূপ রিও থাকতে পারে। আর মূর্ধন্যতে সংক্ষিপ্ত রূপ নাই, তাহলে মূর্ধন্য সরাসরি থাকবে। তবে র এর ক্ষেত্রে আরো 2টা সংক্ষিপ্ত রূপ থাকতে পারে, একটা হচ্ছে রফলা আর একটা হচ্ছে রেফ। তাহলে রফলা অথবা রেফ এটাও থাকতে পারে। আর ক্ষীয় এর সংক্ষিপ্ত রূপ নাই, এটা ভাঙলে আমরা ক যোগ মূর্ধন্য পাই। এটা আমরা শব্দ বিশ্লেষণে শিখেছি যে ক্ষীয় সমান সমান ক যোগ মূর্ধন্য। তার মানে আমরা ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে, এই বাক্যটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যদি রি পাই, মূর্ধন্য পাই, র পাই এবং ক্ষীয় পাই, কোনো শব্দের পরে এই কোনো শব্দে যদি এই বর্ণগুলো থাকে আর এরপরে যদি কোনো ন ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দন্তান্ন ব্যবহার করতে পারবো না, আমাদেরকে মূর্ধন্য ব্যবহার করতে হবে। আপনি দেখুন যে কিভাবে প্রশ্নগুলো আসবে। ধরুন ঋণ বানান এখানে দন্তান্ন দিলাম, আর ঋণ বানান কি দিলাম? ঋণ বানান আমি মধ্যাহ্ন দিলাম। তাহলে আপনি বলেন যে আপনি কোনটা রাইট দেখাবেন। আমরা জানি ঋষি রক্ষা করলো কাকে? মধ্যাহ্নকে। তাহলে রি, র, মূর্ধন্য এবং ক্ষীয়, এই বর্ণগুলোর পরে মধ্যাহ্ন হয়। তার মানে আমাদের এটা ভুল। তাহলে রাইট হচ্ছে আমাদের এটা। তাহলে যে এই ঋণ এইভাবে আমরা বইয়ে দিয়েছি। রি এর পরে যে মধ্যাহ্ন হয় সেগুলো ঋণ, তিন বানান রি ফেলা আছে, মসৃণ, ঘৃণা এবং মৃণাল। তাহলে এই রুলটা কি কোথা থেকে আসলো? ওই রুলটা আসলো যে ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে, ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে। তাহলে ওই যে রি এই রিগুলোর পরে অবশ্যই আমরা মধ্যাহ্ন ব্যবহার করব। একইভাবে র, আমরা জানি র এর আরেকটা রূপ হচ্ছে রফলা। এই রফলা এইভাবে লিখে, আরেকটা রূপ হচ্ছে রেফ। তাহলে এই যে রি বা রফলা বা রেফ, এগুলোর পরে যদি কোনো ন ব্যবহার করতে হয়, তাহলে আমাদের অবশ্যই মধ্যাহ্ন ব্যবহার করতে হবে। তাহলে কারণ বানানে আমরা মধ্যাহ্ন কেন ব্যবহার করেছি? আমরা তো এখানে দন্তান্ন ব্যবহার করতে পারতাম। যেহেতু আমাদের কৌশলটা ছিল ঋষি রক্ষা করলো, ঋষি রক্ষা করছে কাকে? রক্ষা করছে মধ্যাহ্নকে। তাহলে রি, মূর্ধন্য, র এবং ক্ষীয়, এগুলোর পরে আমাদের মধ্যাহ্ন ব্যবহার করতে হবে। তাহলে কারণ বানানটা আমরা যদি এইভাবে লিখি, কারণ দন্তান্ন দেই, তাহলে 100% এটা ভুল। কারণ আমরা জানি র এর পরে মূর্ধন্য হয়, দন্তান্ন কখনো হয় না। তাহলে একইভাবে বারণ, ব্যাকরণ, উদাহরণ, প্রত্যেকটার ক্ষেত্রে র আছে। র এর পরে আমরা মধ্যাহ্ন ব্যবহার করবো। প্রাণ, এখানে কিন্তু র নেই, এখানে রফলার আছে। একই কথা, রফলা থাকলে আমাদের মধ্যাহ্ন হবে। প্রণাম, ত্রাণ, প্রণয়, শ্রেণী, বর্ণ, কর্ণ, পূর্ণ, স্বর্ণ ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম যে র বা রফলা এবং রেফ এই বর্ণগুলোর পরে মূর্ধন্য হয়। তাহলে আমরা কখনোই বর্ণ আমরা যদি দন্তান্ন দিয়ে ফেলি, তাহলে 100% ভুল। কারণ আমরা শিখে ফেলছি র, রেফ এবং রফলা এগুলোর পরে মূর্ধন্য হয়, এটা ভুল। একইভাবে মূর্ধন্যর পরে মূর্ধন্য হবে পাষাণ। পাষাণের মূর্ধন্য কেন? এই যে মূর্ধন্য আছে, পাষাণ বানানটা এইভাবে দেওয়া থাকবে, তা বলবে কোনটা রাইট, দন্তান্ন দিবে। এখানে ক নাম্বার এটা দিল, আর খ নাম্বার দিল, পাষাণ বানানটা মূর্ধন্য দিছে। আপনি জানেন যে ঋষি রক্ষা করছে, ঋষি রক্ষা করছে কাকে? রক্ষা করছে র, মূর্ধন্যকে রক্ষা করছে। তাহলে পাষাণ বানান আমরা 100% এটা ভুল, আমাদের রাইট হবে এটা। একইভাবে প্রশিক্ষণ, তাহলে যেহেতু ক্ষীয় আছে, তাহলে ক্ষীয়র পরে আমাদের মধ্যাহ্ন ব্যবহার করতে হবে। তাহলে দিল যে প্রশিক্ষণ বান, ক নম্বর দিল প্রশিক্ষণ। কোনটা ভুল আসতে পারে, যে কোনটা ভুল? খ নম্বর দিল লক্ষণ, গ নম্বর দিল সমীক্ষণ। তাহলে কোনটি ভুল? তাহলে আপনি দেখতেছেন ক নম্বর আমাদের রাইট, কারণ ক্ষীয়র পর কি আসে? মধ্যাহ্ন, রাইট। লক্ষণ ক্ষীয়র পর কি আছে? মধ্যাহ্ন, রাইট। কিন্তু সমীক্ষণ বানানে ক্ষীয়র পরে দন্তান্ন আছে। তার মানে কোন বানানটি ভুল যদি আসে, তাহলে এইটা হবে, এটা ভুল, কারণ ক্ষীয়র পরে মধ্যাহ্ন হবে। অর্থাৎ প্রশ্ন যে কোনো ভাবেই আসুক না কেন, আপনাকে শুধু মনে রাখতে হবে ঋষি কাকে রক্ষা করছে? মধ্যাহ্নকে রক্ষা করছে। এই 4টা বর্ণের পরে আমাদের মধ্যাহ্ন হবে, তাহলে ওইটা রাইট। আর এগুলোর পরে যদি কোথাও দন্তান্ন দিয়ে দেয়, তাহলে সেটা ভুল। চমৎকার ভাবে আমরা যেভাবে প্রশ্ন আসুক না কেন, আমরা যদি ঋষি রক্ষা করলে মধ্যাহ্নকে এটুকু জানলে আমরা কিন্তু প্রশ্নের সমাধান করতে পারবো। এখন দেখি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দেখি। তাহলে দেখুন 5 নম্বর প্রশ্নটা আসছে যে
যে রি, র এবং মূর্ধন্য এর পরে সাধারণত কোনটি বসে? আমরা জানি এগুলোর পরে মূর্ধন্য বসে, দন্তান্ন বসে না। তাহলে ক আনসার। কোন দুটি বর্ণের পরে মূর্ধন্য এবং মূর্ধন্য হয়? ওকে, আমরা জানি রি এবং র এই দুটার পরে কি বসে? মূর্ধন্য বসে এবং মূর্ধন্য বসে। যেমন ঋণ, ঋণ বানান এটা, এবং ঋষি বানান এটা। তাহলে আমরা দেখতেছি এই যে রি এর পরে মূর্ধন্য বসে এবং কি মূর্ধন্য বসে। আমরা দেখতেছি যে ব্যাকরণ বানানের র এর পরে কি মূর্ধন্য বসে, আর আমরা জানি র এর আরেকটা রূপ হচ্ছে রেফ, রেফের পরে মূর্ধন্য বসে। তাহলে আমরা চমৎকারভাবে শিখলাম যে রি এর পরে মূর্ধন্য বসে এবং কি মূর্ধন্য বসে, র এর পরে মূর্ধন্য বসে এবং মূর্ধন্য বসে। তার মানে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে এই দুইটার বর্ণের পরে আমাদের মূর্ধন্য এবং মূর্ধন্য বসে। একইভাবে দেখেন কোন বানানটি শুদ্ধ, এটা চাকরি পরীক্ষায় আসে। কোন বানানটি শুদ্ধ? আমরা দেখতেছি যে র আছে, আমরা জানি র এর পরে শুধুমাত্র মূর্ধন্য বসতে পারে, ঠিক না? তাহলে আমাদের গ। তাহলে এখানে দন্তান্ন দিছে ভুল, এটা ব্যাকরণ বানানটা ভুল লিখছে। হ্যাঁ, ব্যাকরণ এই যে এখানে বানান ভুল আছে, আর এখানে তো দন্তান্ন আছে, তার মানে এটা ভুল। তার শুধুমাত্র গ নাম্বারটা রাইট, কারণ বানানটাও সঠিক আছে এবং র এর পরে মূর্ধন্য বসানো আছে। তাহলে গ নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুধু র এর পরে মূর্ধন্য আছে, আর এই বিকরণ বানানটা এটা ভুল, কারণ দীর্ঘিকার হবে না। এটা দন্তান্ন আছে, এটা তো 100% ভুল। এটা দন্তান্ন আছে, দন্তান্ন দেখলে তো র এর পর প্রথম কাটি দেবো, আর মূর্ধন্য যদি থাকে তখন আমরা দেখবো বিকরণ বানানটা দীর্ঘিকার রসিকারের ব্যবহার। এটা আমরা বানান শুদ্ধিকরণে চমৎকারভাবে শিখবো যে কোথায় দীর্ঘিকার কোথায় রসিকার হবে। 9 নম্বর প্রশ্ন, এটা একটা ব্যাংকের পরীক্ষা আসছে। ওকে, আমরা দেখতেছি যে র এর পরে আগে দেখবো র এর পরে মূর্ধন্য আছে কিনা। দেখলাম যে র এর পরে এখানে দন্তান্ন, তাহলে কোনো কথা নেই, কেটে দিব। এখানে কি আছে? দন্তান্ন আছে, কেটে দিব। এখন দেখতেছি দুই জায়গায় আছে, তখন আমরা উদ্গীরণ বানানটা আমরা রসিকার হয়, দীর্ঘিকার হয় না। তাহলে এই ক্ষেত্রে ক নাম্বার রাইট। একইভাবে 10 নম্বর প্রশ্নটা, এটাও একটা চাকরি পরীক্ষা আসছে। শুদ্ধ বানান কোনটি? সমীকরণ, আমরা তো প্রথমে দন্তান্ন কাটিয়ে দিব, দন্তান্ন কাটিয়ে দিব, কারণ র এর পর কখনোই দন্তান্ন হয় না। তারপরে আমরা দেখব মূর্ধন্য দুই জায়গায় আছে, কোনটা রাইট। আমরা জানি সমীকরণ বানানটা দীর্ঘিকার হয়, রসিকার ভুল। আমরা জানি করণকৃত, ভবনভূত, আমরা জানি করণকৃত, কোনো শব্দের শেষে যদি করণকৃত থাকে তাহলে দীর্ঘিকার হয়। তেমন সমীকরণ, শুদ্ধিকরণ, এই শুদ্ধিকরণ বানানটা কি? অবশ্যই আমাদের দীর্ঘিকার হবে। কেন দীর্ঘিকার হবে? কারণ করণকৃত কোনো শব্দের শেষে যদি থাকে তাহলে আমাদের দীর্ঘিকার লিখতে হবে। একইভাবে আপনি এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আপনি পেয়ে যাবেন। প্রচুর পরিমাণ কিন্তু এমসিকিউ আমরা আমাদের মাতৃভাষা বইটিতে সাজিয়েছি। আমি কিছু প্রশ্ন সমাধান করে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন, আমরা জানি যুতক্ষর পর মূর্ধন্য হবে, তার মানে কোনো কথা নেই। এখানে দন্তান্ন আছে, তার মানে ভুল। এখানে দন্তান্ন আছে, ভুল। আমরা জানি ক্ষীয় মানে যুতক্ষর পরে মূর্ধন্য হবে, তাহলে দুই জায়গায় কি দন্তান্ন, কোনো কথা নেই। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও মূর্ধন্য আছে, এখানেও মূর্ধন্য আছে, তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? সেক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা হবে। ঘ নাম্বারটা ভুল, কারণ জীবী বানান সবসময় দীর্ঘিকার হবে, মনে রাখবেন। জীবী বানান, পরজীবী, বুদ্ধিজীবী, সমস্ত ক্ষেত্রে জীবী বানানটা পরপর দীর্ঘিকার হয়। যতগুলো জীবী আছে সমস্ত জীবী বানান দীর্ঘিকার হয়, তার মানে আমাদের এটা ভুল, কারণ জীবী বানানটা এখানে ভুল আছে। তাহলে জীবী, তাহলে মূর্ধন্য তো আছে দুই জায়গায়, কিন্তু জীবী বানান যেহেতু পরপর দীর্ঘিকার হয় সেহেতু আমাদের গ নাম্বারটা রাইট, খ নাম্বারটা ভুল। তাহলে এখানেও আমরা একইভাবে দেখতেছি যে যুতক্ষর পরে দন্তান্ন আছে, ভুল, দন্তান্ন আছে, ভুল, দন্তান্ন আছে, ভুল, তার মানে এক জায়গায় মূর্ধন্য আছে, রাইট। তাহলে আমরা এইভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তারপর আমরা আসি এখানে, এই যে দেখুন, আমরা জানি মূর্ধন্য স্বর পর কি হয়? মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য হয়, তার মানে দন্তান্ন আছে, ভুল, দন্তান্ন আছে, ভুল, দন্তান্ন আছে, ভুল, তার মানে একমাত্র এখানে আছে মূর্ধন্য, তার মানে এটা রাইট। ষান্মাসিক বানান মূর্ধন্য হবে। কেন? কারণ আমরা জানি রি, র মূর্ধন্য স ক্ষীয়র পরে মূর্ধন্য হয়। তার মানে এগুলো আপনারা প্রত্যেকটাই পাবেন, এগুলো পারার কথা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।